তো আজকে হচ্ছে 3 এপ্রিল 2025, আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের আপনার 38তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির চতুর্থ ক্লাস। তো বিগত ক্লাসগুলোতে আমরা দেখেন, আমরা যে আপনাদের যে সাজেশন আপনাদের কাছে আছে কিনা আমি ঠিক জানি না। সাজেশনের আমরা আমাদের যে 1 নাম্বার প্রশ্ন যে প্লিডিং সংশোধন এটা করছি। তারপরে 2 নাম্বার প্রশ্ন যে সমন রিলেটেড এটা কি করছি, এবং সমনের যে মুসাবিদা নিয়ে আশা করি আপনাদের এখন আর মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসাবিদা তো এতদিনে একটু হলেও লেখা শিখছেন নাকি? 3 নাম্বার প্রশ্নটা আছে আপিল রিভিউ রিভিশন, এটা আমরা পরে পড়বো, এই মুহূর্তে পড়বো না। 4 নাম্বার প্রশ্নটা ছিল গতদিন আলোচনা করলাম, এই যে আপনার পক্ষদ্বয়ের উপস্থিতি আর অনুপস্থিতি, ঈদের আগে বললাম নাকি? ঈদের আগে, জি। আর 5 নাম্বার প্রশ্ন যেটা ডিগ্রিধারী, এটা উপরে পড়বো, এটা এই মুহূর্তে পড়বো না। 6 নাম্বারও এই মুহূর্তে পড়বো না। যেটা পড়ছি কতদিন, মানে এর আগের দিন আলোচনা করা হয়ে গেছে, 7 নাম্বার ওই যে এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। তো আমরা যে ছোট ছোট কতগুলা প্রশ্ন আছে এগুলাকে পড়ে ফেলি। ছোট ছোট না, এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো 9 নাম্বার। দেখেন যে এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। এটা আমরা পড়ি, দেখেন এটা বিভিআই, মানে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে, এবং এখান থেকে বেশ কয়েকবারই প্রশ্ন এসেছে। সর্বশেষ দিন বোধহয় অনুপ আসেন নাই, না অনুপ আসছিলেন? জি। বাড়ি থেকে গেছিলাম, আমি ছিলাম। যাই হোক, আমরা আমাদের 9 নাম্বার প্রশ্নে চলে যাই। সবাই 9 নাম্বার যাদের ইয়ে আছে বের করে ফেলেন। 9-এর ক যে প্রশ্ন, সেটা হলো যে এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান। তো আপনারা জেনে থাকবেন যে আমাদের দেওয়ানি মামলা স্থানান্তর করার যে বিধান, এটা আলোচনা করেছে আপনার 22 ধারা থেকে 24 ধারা পর্যন্ত। তার আগে আমাদের দুইটা বেসিক জিনিস বোঝা দরকার। একটা হলো স্থানান্তর, আর একটা হলো প্রত্যাহার। এখন এই প্রত্যাহারের আবার দুই দুই ধরনের প্রত্যাহার। এক প্রত্যাহার হলো যিনি মামলা দায়ের করছেন তিনি তার মামলাটা তুলে নেওয়া, উইথড্র করা, যে আমি আর এই মামলা চালাবো না, এটা হলো এক প্রত্যাহার। এই প্রত্যাহারটা আমাদের দেওয়ানি আহ মামলার ক্ষেত্রে করে 23 আদেশের 1 বিধিতে। যেরকম ফৌজদারি কার্যবিধিতে করে হচ্ছে আপনার 248 ধারায় সিআর মামলা, আর জিআর মামলা করে কততে, 494 ধারায়। মনে আছে? তো ফৌজদারি কার্যবিধির ওই প্রত্যাহারটা আছে হলো 23 আদেশের 1 বিধি। এখন স্থানান্তর আর প্রত্যাহারের মধ্যে আর একটা প্রত্যাহার আছে। এই প্রত্যাহার মানে মামলা তুলে ফেলা না, এই মামলা তুলতেছেই, বাট এটা আদালত তুলতেছে, আমি আবেদন করি নাই। এটা কিভাবে? যে ধরেন আপনি গোপালগঞ্জ সহকারী জজ আদালতে আপনার একটা মামলা চলমান আছে। এখন এই মামলাটা গোপালগঞ্জ সহকারী জজ আদালত থেকে আপনি ধরেন কক্সবাজার সহকারী জজ আদালতে নিতে চান, অথবা গোপালগঞ্জের সহকারী জজ আদালতের থেকে গোপালগঞ্জের আর এক সহকারী জজ আদালতে নিতে চান। দুইটা বিষয়, একটা হলো ভিন্ন ডিস্ট্রিক্ট, আর একটা হলো সেম ডিস্ট্রিক্ট। তো যখন এই আবেদনটা আমরা নর্মালি ওই একই ডিস্ট্রিক্টের মধ্যে হইলে করবো হলো জেলা জজের কাছে, আর ভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে হইলে করবো হাইকোর্ট বিভাগে। কথা সিম্পল, মানে যদি এক জেলার, সেম জেলার এক কোর্ট থেকে আরেক কোর্টে নিতে চাই, তাহলে এই প্রত্যাহারের আবেদনটা, সরি এই স্থান আগে বলতেছি, ট্রান্সফার যেটা স্থানান্তরের আবেদনটা করতে হবে কোথায়? জেলা জজ। আর যদি ভিন্ন ডিস্ট্রিক্ট হয় তাহলে কার কাছে? হাইকোর্ট। তারা টারা পরে মিলাচ্ছি। আচ্ছা, এখন এই স্থানান্তর মানে হলো আমি জেলা জজে আবেদন করছি যে ওর অনার আপনি গোপালগঞ্জের সহকারী জজের মামলাটা স্থানান্তর করেন। তো তখন উনি ওই মামলাটা ওই গোপালগঞ্জের সহকারী জজ থেকে গোপালগঞ্জের আর একটা সহকারী জজের কাছে পাঠাবেন, উনি নিজের কাছে কিন্তু আনবেন না। আবার হাইকোর্টে যদি আমি স্থানান্তরের আবেদন করি, তাহলে একই কথা, যে হাইকোর্ট এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাবে, ওই মামলা উনি নিজের কাছে আনবেন। কিন্তু আমি যদি জেলা জজের কাছে বা আপনার হাইকোর্ট ডিভিশনের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করি, এই প্রত্যাহার মানে মামলা তুলে নেওয়া না,
তুলে নেওয়া না। এই প্রত্যাহার মানে হলো প্রত্যাহারের আবেদন করলে তখন জেলা জজ অথবা হাইকোর্ট ডিভিশন ওই মামলা আগে ওনার নিজের কাছে আনবে, নিজের কাছে আইনে নিজে ওইটার শুনানি বা বিচার করতে পারে অথবা অন্য কারো কাছে পাঠাইতে পারে। তার মানে এখানে যে প্রত্যাহার, এখানে প্রত্যাহারের আবেদন করা মানেই আমি যেটা প্রত্যাহারের আবেদন করছি ওইটা যার কাছে আমি আবেদন করছি সে আগে ওই জিনিসটা তার কাছে হুম। আনবে। আনার পরে তারপরে হচ্ছে কি, হয় উনি নিজে করবেন নাহলে আর একজনের কাছে। তাইলে স্থানান্তর আর প্রত্যাহার কি বুঝেন কিনা? যদি আপনি বলেন যে গোপালগঞ্জের সহকারী জজের মামলা স্থানান্তরের আবেদন করছেন, তাহলে আদালত গোপালগঞ্জের সহকারী জজ 1 থেকে গোপালগঞ্জের সহকারী জজ 2 এ পাঠাই দিবে। আর যদি আপনি প্রত্যাহারের আবেদন করেন তাহলে গোপালগঞ্জ সহকারী জজের 1 থেকে আগে মামলা নিয়ে নিজের কাছে আন, তারপরে হয় উনি নিজে বিচার করবেন নাহলে আর একজনের কাছে। বুঝছেন? তাহলে এই যে যে প্রত্যাহার আর স্থানান্তর, এই বিধানই আলোচনা করছে আমাদের দেওয়ানি কার্যবিধি 22, 23। তো 22 ধারায় কি বলছে একটু বলে দিই শোনেন, আমরা বই পড়ি পরে আগে বুঝাই দিই। 22 ধারায় বলছে যে যে মামলাটা, যে দেওয়ানি মামলাটা একাধিক আদালতে দায়ের যোগ্য, দেওয়ানি মামলাটা একাধিক আদালতে দায়ের যোগ্য, এটা কিভাবে বুঝবে? কোন জানেন? দেওয়ানি মামলা, কোন দেওয়ানি মামলা কি একাধিক আদালতে দায়ের যোগ্য কিনা এটা কিভাবে বুঝবো জানেন? একাধিক আদালতে দায়ের বিচার স্থান ভেদে বা এখতিয়ার দেখে, কিভাবে উদাহরণ দেন। যেমন আমরা এখতিয়ারে করছিলাম যে আহ, ষোলো যে স্থানে ঘটে হুম। বা বা এক ঘটনা একটা যে এখতিয়ারের বিচার আছে সেই আদালতে দিতে হবে। তারপরে আমরা করছিলাম 17 আদেশে করছিলাম যে 17 আদেশ। না, 17 ধারা আছে। 17 তারা বলছিলাম যে যদি কিসের ভিতর মানে নিশ্চিত কিন্তু দুই জায়গা ঘটে। সহজ কথা যদি আমি বলি যে কোন দেওয়ানি মামলা একাধিক আদালতে দায়ের যোগ্য কিনা, এটা 16 ধারায় হয়, 17 ধারায় হয়, 18 ধারায় হয়, 19 ধারায় হয়, 20 ধারায়ও হয়। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 16, 17, 18। অস্থাবরের ক্ষেত্রে কত? 19। আবার অস্থাবরের ক্ষেত্রে 20ও হতে পারে। কেমনে বলেন? অস্থাবর সম্পত্তির শুধু ক্ষতিপূরণ এটা হলো 19, আর অস্থাবর স্থাবর সম্পত্তি সংক্রান্ত যদি অন্য অন্য কোনো মামলা টামলা থাকে সেগুলো কত? 20। তাহলে এখন আমি আপনাদের মনে করাই দিই যে 16 ধারায় করছিলাম, 16 ধারায় আমরা নর্মালি জানি যে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সেই জায়গা, কিন্তু 16 ধারায় 2 জায়গায় মামলা করা যায়। ওই যে রিডিমশন ফরক্লোজার, ব্যাংকের কাছ থেকে বন্ধক নিছি, বন্ধক রাখছি, তাহলে ব্যাংক হচ্ছে গোপালগঞ্জ আর জমি হলো খুলনা, তাহলে ব্যাংক বা আমি মামলা করতে পারবো গোপালগঞ্জ অথবা খুলনা। এটা কত ধারা? 16 ধারা। 17 ধারা হচ্ছে যে যদি স্থাবর সম্পত্তি একাধিক জায়গায় হয় এবং নিশ্চিত হয়, এটা কত? 17। স্থাবর সম্পত্তির অবস্থান যদি অনিশ্চিত হয়, কত? 18। 19-এ বলছে যে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণ কখন? যদি ঘটনা যে জায়গা ঘটছে বা বিবাদী যে জায়গা বাস করে ব্যবসা করে সেই 2 জায়গার যে কোনো, নট অনলি 2 জায়গা, 3-4 জায়গা, 100 জায়গাও হতে পারে। আর 20 ধারা হলো অন্যান্য ক্ষেত্রে যে জায়গা ঘটনা ঘটে আর যে জায়গা কি মানে বিবাদী বাস করে। তাহলে এখন আমাদের যে 22 ধারার মূল কথা এটা হলো শুধু মামলা ট্রান্সফার। কি বলে? মামলা ট্রান্সফার। আবেদনটা করবে বিবাদী। কি করবে? বিবাদী। তাহলে 22 ধারায় শুধু মামলা ট্রান্সফার করা যায়, কি আবেদন করবে? বিবাদী। যখন বাদী কর্তৃক মামলাটা দায়েরযোগ্য ছিল 2 বা ততোধিক আদালতে এবং বাদী যে কোনো এক জায়গায় দায়ের করেছে। উদাহরণস্বরূপ ধরেন ফরক্লোজারের মামলা কয় জায়গায় করা যায়? 2 জায়গায় করা যায়। 2 জায়গা কেন 3 জায়গাও করা যায়, জমি ওই যে 2 জেলার মধ্যবর্তী জায়গা, ব্যাংক আর এক জায়গা। তো ব্যাংক এক জায়গা ধরেন মামলা করছে, এখন ব্যাংক করছে ব্যাংকের জায়গায়, ব্যাংকটা যে জায়গায় অবস্থিত, এখন যিনি বিবাদী হয়েছে তিনি আদালতের কাছে আবেদন করতে পারেন এই মামলাটা স্থানান্তরের জন্য, যে ওনার এই মামলাটা বাদী কর্তৃক 2 জায়গায় দায়েরযোগ্য ছিল এবং বাদী যে কোনো এক জায়গায় দায়ের করে ফেলেছে। তো ন্যায় বিচারের স্বার্থে 22 ধারা অনুসারে এই মামলাটা ওই জায়গা থেকে এর বিচার আদালত অমুক জায়গা করা হবে। তাহলে বিবাদী, বিবাদী করবে দরখাস্ত, বিবাদী দরখাস্ত করবে কত ধারায়? 22। এবং এটা, এই দরখাস্তটা 22 ধারা মানে আমার বেশ কয়েকটা বিষয়, এটা হলো শুধুমাত্র মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি? মূল মামলা, তারপরে মামলা হচ্ছে কি স্থানান্তর, এবং করবে কে?
বিবাদী বাদী কর্তৃক মামলাটা দায়েরযোগ্য থাকবে কয় জায়গায়? দুইবার। দুই বা ততোধিক জায়গায়, মানে একাধিক জায়গায়, একের অধিক জায়গায়, এবং এক জায়গায় সে অলরেডি দায়ের করে ফেলেছে। এবং বিবাদী এই মামলাটা স্থানান্তরের আবেদন করবে একটা আর্লিয়েস্ট অপরচুনিটি, মানে যত দ্রুত পারা যায়, অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। অর্থাৎ যখন সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে তখন বিবাদী কিন্তু 22 ধারায় পারবে। তাহলে আবার দেখেন খুব সোজা, এই শর্তগুলোর কোনো একটা যদি ভায়োলেশন হয় তাহলে 22 ধারা প্রযোজ্য। তাহলে 22 ধারা শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য? বিবাদী। বিবাদী কিসের আবেদন করবে? মামলা স্থানান্তর। মামলা স্থানান্তর। আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। বাদী কর্তৃক মামলা না। কয় জায়গা? দুই জায়গা। বিবাদী আবেদনটা করবে কোথায়, মানে সরি কোথায় পরের কথা, করবে কখন? প্রথম প্রথম সম্ভাব্য সংবাদ সুযোগে স্যার। পত্রকে, অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার, ঠিক আছে। তাহলে আপিল বা আপিলের ক্ষেত্রে 22 ধারা প্রযোজ্য না, বাদীর ক্ষেত্রে 22 ধারা প্রযোজ্য না, প্রত্যাহারের ক্ষেত্রে 22 ধারা প্রযোজ্য না, মামলা যে কোনো পর্যায়ে 22 ধারা প্রযোজ্য না, নাকি? এটাই তো দাঁড়ায়। আর হ্যাঁ। মামলাটা যদি এক টাকায় দায়ের যোগ্য হয় তাহলেও 22 ধারা প্রযোজ্য না। কথা পরে বলেন, আমি আগে শেষ করেন, আমার লেট মি ফিনিশ। শুনেন, আগে আমি বুঝাই তারপরে প্রশ্ন নেব। তো তাহলে এখন এই 22 ধারার আবেদনটা কোথায় করতে হবে? আমি কি জেলা জজের কাছে করব, নাকি আমি হাইকোর্ট ডিভিশনের কাছে করব? এই বিধানটা বলছে হলো সেই ধারা। বুঝছেন? অর্থাৎ 22 ধারার আবেদনটা আমি দরখাস্ত কিন্তু 22 ধারাই করব, কিন্তু 22 ধারার দরখাস্তটা কোথায় করতে হয় এই জিনিসটা বলছে কোথায়? সেই, এটা বলছে যে যদি আপনার ওই একই জেলার মধ্যে হয়, অর্থাৎ একই আপিল আদালত, ভাষাটা ওখানে জেলা নাই, ভাষাটা আসলে একই আপিল আদালত। একই আপিল আদালত মানে হলো গোপালগঞ্জের যতগুলা থানা আছে সবগুলার আপিল আদালত কি? জেলা আদালত। কারণ গোপালগঞ্জে কোটালীপাড়া আছে, তারপর টুঙ্গিপাড়া আছে, আর গোপালগঞ্জ সদর আছে, মুকসুদপুর আছে, কাশিয়ানী, সবগুলাই সহকারী জজ আদালত আছে, সবগুলাই সিনিয়র সহকারী জজ আদালত আছে। তাহলে এগুলা ওনাদের গোপালগঞ্জের সকল দেওয়ানি আদালতের বসকে জেলা জজ, গোপালগঞ্জ জেলা জজ। তাহলে গোপালগঞ্জের যে কোনো মামলা, দেওয়ানি মামলা গোপালগঞ্জের এক আদালত থেকে অন্য আদালতে নিতে হলে আমি আবেদনটা করব গোপালগঞ্জ জেলা জজের কাছে। আর যদি ভিন্ন আপিল আদালতের মধ্যে হয়, ভিন্ন আপিল আদালত মানে এইভাবে চিন্তা করেন, খুব সহজ। ভিন্ন জেলা না বলে আমি ভিন্ন আপিল আদালত আগে বোঝাই, জেলা বললে তো একেবারে ইজি। ভিন্ন আপিল আদালত মানে হলো আপনি গোপালগঞ্জের মামলা নিতে চান ধরেন নড়াইল, গোপালগঞ্জ সহকারী জজ আদালতের মামলা নিতে চান কোথায়? নড়াইল। তাহলে এইভাবে চিন্তা করেন, গোপালগঞ্জের সহকারী জজের বস কে? গোপালগঞ্জ জেলা জজ। আর আমার নড়াইল সহকারী জজের বস কে? নড়াইল জেলা জজ। তাহলে উনরা তো দুইজনই সমান, একজনকে আর একজনকে আদেশ দিতে পারে? পারে না। তাইলে আমার এখন লাগবে ইনাদের দুইজনের বস যে, তার কাছে এনাদের দুইজনের বস কে? হাইকোর্ট বিভাগ। তাহলে আমি এটা বলতে পারি যে ভিন্ন আপিল আদালতের মধ্যে হইলে আবেদন করব কত ধারায়, মানে সরি মানে ভিন্ন আপিল আদালতের বা ভিন্ন জেলায় হলে হাইকোর্ট বিভাগ, আর একই জেলা হলে জেলা জজ। 23 ধারায় প্রকৃতপক্ষে কোনো দরখাস্ত করে না, দরখাস্ত করে হলো 22 ধারার দরখাস্ত কোথায় করবে এটা বলছে। জি, জি, 22 আর 23। আর 22 আর 23-এ যা যা করা যায়, সরি 22-এ যা যা করা যায় এবং যা যা করা যায় না সব কিছু করা যায় কিসে? 24 ধারায়। আমার কথা সহজ, 22-এ যা যা করা যায় তা তো করা যায়, 22-এ যা যা করা যায় না তা তাও করা যায় কততে? 24। কিভাবে? আমি একটু মিলাই দেখেন। আমরা 22-এ আবেদন করতো কে? বিবাদী। তাহলে 24-এ বাদীও করবে, বিবাদী করবে। 22 শুধু প্রযোজ্য ছিল মূল মামলার ক্ষেত্রে, 24 মূল মামলা আপিল টাপিল যাবতীয় যত দরখাস্ত আছে সবকিছু কি? 24। 22-এ বাদী কর্তৃক মামলাটা দায়ের যোগ্য ছিল কয় জায়গা? দুই বা ততোধিক জায়গা। আর 24-এ দুই বা ততোধিক এক জায়গা হইলেও 24-এর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, 22-এর দরখাস্তটা করতে হতো কখন? সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা পূর্বে। 24-এর দরখাস্ত এট এনি স্টেজ অফ দ্য সুট আর প্রসিডিংস, যে কোনো পর্যায়ে, ঠিক আছে। 22-এ আপনার সুমুটো আদেশ দিতে পারতো না, আদালত স্বপ্রণোদিত হয়ে 22 ধারায় মামলা স্থানান্তর করতে পারে না, কিন্তু 24-এ স্বপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তর করতে পারে। তাহলে আমি
22-এ যা যা পারে না সবকিছুই পারে কততে? 24-এ। এখন আপনি যদি বলেন যে স্যার 24-এর দরখাস্ত এটা আমি কোথায় করব, জেলা জজ নাকি হাইকোর্ট বিভাগ, এটা কোথায় বলছে? এটা 24-এই বলছে। এটা 22-এর কথা যেরকম বলছিল 23-এ, 24-এর কথা আর 24-এর মধ্যেই বলা আছে। 24-এর দরখাস্ত ওই একই বিধান, একই আপিল আদালত হলে কোথায়? আপনার জেলা জজের কাছে। ভিন্ন আপিল আদালত হলে কোথায়? হাইকোর্ট। হাইকোর্ট বিভাগ। এই হলো আপনার 22, এই 23 তো এবং 24। এই জিনিস যদি আপনি বুঝেন, লিখিত পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, একটা ফ্যাক্ট দিয়ে দেয় যে অমুক অমুক আদালতের মধ্যে এই জায়গায় মামলা চলমান আছে, এখন মামলা স্থানান্তরের দরখাস্ত অমুক এই জায়গা, মানে দরখাস্তটা করবেন কোথায়, বিস্তারিত আলোচনা করুন, ইভেন মুসাবিদাও দিতে পারে। তখন কিন্তু আপনার 22 এবং 23, 22 24 আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। জি বলেন, কে প্রশ্ন ছিল বলেন, এবার বলেন। স্যার প্রশ্ন তো সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই যে 22 ধারায় যে নোটিশ নোটিশটা দিতে হবে এটা, হ্যাঁ, ওগুলা পরে পড়ে কিন্তু আর যাবেন প্রশ্ন নাই স্যার, আপনার আলোচনা করার পরে প্রশ্ন নাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমি তো ঠিক জাস্ট আছে। আপনাদের বুঝাইলাম, এখন তো এটা আমরা পড়বই। নোটিশ দেওয়া বাধ্যতামূলক এবং বাধ্যতামূলক না, এটা ওই এইভাবে বোঝা যায় যে সুমোটো আদেশ তো সুমোটো আদেশ তো 22-এ দিতে পারে না, তার মানে 22-এ বিবাদী যখন দরখাস্ত করবে বাদী অবশ্যই নোটিশ দিতে হবে। আর 24-এর ক্ষেত্রে তো আদেশ দেয় কি? সুমোটো আদেশ। এক্ষেত্রে নোটিশ আদালত দেওয়া বিবেচনামূলক। এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এটা হলো প্রিলির প্রশ্ন। জি আচ্ছা, স্যার, জি। ঠিক আছে। ধন্যবাদ। তাহলে আমরা একটু এর সাথে মিলাই দেখেন। আপনি তো মনে হয় দেওয়ানি কার্যবিধি, আপনার বোধহয় দণ্ডবিধি দিয়েছিলাম নাকি? আপনি তো আসেন না, এই কারণে রেগুলার সব দেওয়া হয় না। আচ্ছা দেখেন, ইখতিয়ার সাহেব আছেন কেমন? যাক, আমাদের এভাবে ভুলে গেছেন। বুঝতে যাইনি, কোনো বুঝে পারবো। আরে দেখেন, আমরা পড়া শুরু করি ভাই। যে মামলা স্থানান্তর, দেওয়ানি কার্যবিধির 22 থেকে 24 ধারায় এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান বা স্থানান্তরকারী আদালতের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। ধারা 22 একাধিক আদালতে দায়েরযোগ্য, এটা একটু আন্ডারলাইন করেন, একাধিক আদালতে দায়েরযোগ্য মকদ্দমা গোল দিবেন বিবাদী কর্তৃক, গোল দিবেন স্থানান্তর। কে স্থানান্তর করবে? বিবাদী। বিবাদী। 22 ধারায় শুধুমাত্র বিবাদী মকদ্দমা স্থানান্তরে আবেদন করতে পারে যদি মকদ্দমাটি বাদী কর্তৃক দুই বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় এবং তার মধ্যে যে কোনো একটি দায়ের করা হয়। যে কোনো বিবাদী, এই যে আন্ডারলাইন করেন, অপর পক্ষকে নোটিশ দিয়ে, অপর পক্ষরে কি নোটিশ দিয়ে সম্ভাব্য প্রথম সুযোগে বা যে ক্ষেত্রে মকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে মকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে পারে। আদালত এরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের আপত্তি শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের কোনটিতে অগ্রসর হবে তা স্থির করবেন। 22 ধারা অনুসারে মকদ্দমা স্থানান্তরে আবেদন করা হলে বিবাদী কর্তৃক অপর পক্ষকে নোটিশ দেওয়া গোলদেন বাধ্যতা হইল। তো 22 ধারার উপাদান কি কি? উপাদান তো আমাদের তারপরে এমনি পারার কথা, যে শুধু মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, বিবাদী আবেদনটা করতে পারে, বাদী কর্তৃক দায়েরযোগ্য হবে কোন জায়গা, দুই বা ততোধিক, আবেদনটা করবে সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে, আর অপর পক্ষের নোটিশ দিতে কি থাকবে? বাধ্য থাকবে। এবং মনে রাখেন 22 ধারায় কোনো সুমুটো আদেশ দিতে পারে না, মানে 22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে কোনো আদেশ দিতে পারে না। এখন 22 ধারার অধীন মকদ্দমা স্থানান্তরের দরখাস্তটা কোথায় করতে হবে এই কথাটা বলছে কততে? 23 ধারা। এটা অলরেডি বলে ফেলছি, যদি একই জেলার মধ্যে হয় তাহলে কার কাছে? জেলা জজ। আর ভিন্ন জেলার মধ্যে হইলে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট বিভাগ। পরীক্ষার সময় কখনোই শুধু হাইকোর্ট লিখবেন না, হাইকোর্ট বিভাগ। লিখবেন হাইকোর্ট বিভাগ আর হাইকোর্ট ডিভিশন, ঠিক আছে? এইচপিডিও লিখতে যায় না, পূর্ণাঙ্গ রূপ লিখেন। সিপিসি লিখবেন না, সিআরপিসি লিখবেন না, তবি টবি এগুলো লিখবেন না। স্যার, প্রথম দিকটা ছিল, এখন আবার হ্যাঁ, ঠিক হয়েছে। তো দেওয়ানি কার্যবিধির 23 ধারা অনুসারে 22 ধারায় উল্লেখিত ক্ষেত্রে মকদ্দমা স্থানান্তরের আবেদন করা যেতে পারে জেলা জজ এর নিকট অথবা কার কাছে? হাইকোর্ট বিভাগে, যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত একই আপিল আদালতের অধীন হয়। আন্ডারলাইন করবেন,
কি আদালত? একই আপিল আদালতের অধীন হয়, তখন সেই আপিল আদালতে অর্থাৎ জেলা জজ আদালতে 22 ধারা অনুসারে দরখাস্ত দাখিল করতে হবে। যেমন ঢাকা সহকারী জজ 1 আদালত থেকে মামলা সহকারী জজ 2 এ স্থানান্তর করতে হলে 22 ধারা মোতাবেক ঢাকা জেলা জজের নিকট আবেদন করতে হবে। তবে এরূপ আদালতগুলো বিভিন্ন আপিল আদালতের অধীনে হলে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দরখাস্ত দাখিল করতে হবে। যেমন ঢাকা সহকারী জজ 1 থেকে আদালত হতে কোনো মামলা গাজীপুর সহকারী জজ আদালতে স্থানান্তর করতে হলে 22 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগে দরখাস্ত দাখিল করতে হবে। আপনার যদি সময় থাকে এবং এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে ওই 22 ধারার সাথে সাথে এরকম একটা উদাহরণ দিয়ে দিবেন। জি, ইখতিয়ার সাহেব কি 22-23 মনে আছে? কি মনে আছে এই বলেন দি, লাইট জ্বালাই দেন, দেখেন না, না দেখে দেখতেছেন? আচ্ছা। অনুপ 22 আর 23 বলেন, যে অনুপ দ্রুত 22 আর 23 বলেন। 22 ধারায় দেওয়া আছে যে 22 ধারা সাধারণত যে মামলা স্থানান্তরের করতে পারে বিবাদী বিবাদী করতে পারে, কিন্তু এর পদ্ধতি দেয়া আছে 23 ধারায়। মানে কিভাবে করা হবে, যদি মামলা স্থানান্তরের আবেদন করা হয় একই জেলার ভিতর, তাহলে জেলা জজের কাছে আবেদন করতে হবে। আর যদি অন্য জেলায় করা হয় তাহলে হাইকোর্ট বিভাগের কাছে করতে হবে। যেমন বলা যায় যে ঢাকা জেলা প্রথম সহকারী জেলা জজের মামলা আমি গাজীপুরে সহকারী কাছে নিতে চাই, তাহলে হাইকোর্ট বিভাগ ডিভিশনের কাছে মামলা করতে হবে। এই হচ্ছে যে 22 এবং 23 কোথায় দেয়া আছে। আচ্ছা, আমরা 24 ধারা দেখি, দেখেন 24 ধারা ওই সোজা যে মকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত যাবতীয় যা আছে, এই স্থানান্তর প্রত্যাহার এটা করা যায় কততে? 24-এ। এবং 22-এর দরখাস্ত কোথায় করবেন এটা বলছিল 23-এ, কিন্তু 24-এর দরখাস্ত কোথায় করবেন সেটা কোথায় বলা আছে? 24-এই বলা। 24 বলা আছে। দেখেন 22 ধারায় উল্লিখিত কারণ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কোনো মকদ্দমা স্থানান্তরে আবেদন করতে হবে 24 ধারায়। 24 ধারায় মকদ্দমার যে কোনো পক্ষ আবেদন ক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়ে বা তাদের কোনো পক্ষের উপস্থাপন করে, আন্ডারলাইন করেন, বা নোটিশ না দিয়ে। নোটিশ কি? নোটিশটা দিবে না তখন যখন স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর করার আদেশ দিতে পারে। 24 ধারায় মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষেত্রে জেলা জজ আদালত বা হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। ওই যে বলে দিচ্ছে, জেলা জজ আদালত অথবা কে? হাইকোর্ট বিভাগ। যথা তার নিকটে বিচারাধীন কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্তন কোনো আদালত বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে। এক আদালত থেকে আর এক আদালতে পাঠাইছে, এটা হলো স্থানান্তর। তার অধস্তন আদালত হতে কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারে এবং উক্ত মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে, অথবা বিচার বা নিষ্পত্তির জন্য অন্য কোনো অধস্তন আদালতে স্থানান্তর করতে। তাহলে প্রত্যাহার মানেই হলো তার কাছ থেকে ওই জিনিসটা কি নিজের কাছে আনছে, তারপরে হয় নিজে বিচার করবে, নাহলে কারো কাছে পাঠাবে। তারপরে দেখেন, যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য পুনঃপ্রেরণ করতে পারে। ইভেন যে আদালত থেকে আনছিল সেই আদালতেও পাঠাতে পারে। এই হলো আমার 22, 23 আর 24। মানে জিনিস খুব সোজা মনে হচ্ছে, বাট যদি একবার না বুঝেন তাহলে কিন্তু প্যাচ আছে, ভেজাইলে জিনিস। তো আমরা ঘটনার বর্ণনা দেখি, দেখবেন দেখেন একবার পরীক্ষায় আসছিল এই প্রশ্নটা, যে ডি এবং সি যথাক্রমে ঢাকা এবং চট্টগ্রামের ব্যবসায়ী। মানে ডি এর বাড়ি ঢাকা, সি এর বাড়ি কোথায়? চট্টগ্রাম। সি তার প্রতিনিধির মাধ্যমে ঢাকায় ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করে। সি তার প্রতিনিধি পাঠাইছে কোথায়? ঢাকায়। সেখানে ওই ডি এর কাছ থেকে সে কোনো কিছু পণ্য ক্রয়ের চুক্তি করে। চুক্তি মোতাবেক উক্ত পণ্য ডি সরবরাহ করলে, মানে সে ঢাকা থেকে পাঠাই দিতে চট্টগ্রামে, সি তার মূল্য পরিশোধ করেনি। ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা করেন। প্রথমে আমি আমি এটা চিন্তা করি যে ডি মামলা কোথায় করতে পারে বলেন তো? ঘটনাটা, চুক্তিটা হয়েছে ঢাকায়, আর চুক্তি ভঙ্গ করছে হলো ঢাকায়, আর বিবাদীর বাড়ি কোথায়? চট্টগ্রাম। তাহলে ডি মামলা করতে পারে ঢাকায়ও পারে, চট্টগ্রামে পারে। এটা হলো আঞ্চলিক অ্যাক্টে নির্ধারিত 20 ধারা অনুসারে। কত ধারা? 20 ধারা। কারণ এটা স্থাবর সম্পত্তিও না,
এটা বাস্তব সম্পত্তির ক্ষতিপূরণও না। তাহলে আঞ্চলিক এখতিয়ার নির্ধারণ হবে কত ধারায়? 20 ধারায়। তাহলে ডি এর সুযোগ ছিল দুই জায়গায় মামলা করার, সে করছে কোথায়? এক জায়গায় করছে, ঢাকায় করছে। এখন সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে চায়, সি বদলি করতে চায় কোথায়? চট্টগ্রাম। এখন এটা তো কনফার্ম যে ভিন্ন জেলা যেহেতু, আবেদন কার কাছে করবো? হাইকোর্ট বিভাগে। এখন 22 নাকি 24 এটা নিয়ে আপনার মানে কনফিউশন থাকতে পারে, কিন্তু হাইকোর্টে যে দরখাস্তটা করতে হবে এটা তো মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, এক্ষেত্রে আপনি 24-এ তো অনায়াসে করাই যায়, যে 24-এ তো যে কোনো পর্যায়ে করা যায়। আর 22-এ যদি আমি করতে চাই তাহলে আমার দেখাইতে হবে যে মামলাটা কয় আদালতে দায়েরযোগ্য ছিল? দুই আদালতে দায়েরযোগ্য ছিল। আর এই মামলাটা স্থানান্তরের আবেদন, বদলি করার আবেদন করতে হবে কত, কখন? তাহলে একটা আর্লিয়েস্ট অপরচুনিটি, প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে। তাহলে আমার উত্তরে এইভাবে বলা যায়, যদি আমি 22 ধারায় করতে চাই তাহলে দ্রুত করতে হবে, আর প্রথম সম্ভাব্য সুযোগে। আর আমি ইচ্ছা করলে 24 ধারায় করতে পারি, কোনো অবশ্যই 24 ধারা তো আপিল, রিভিউ, রিভিশন সবকিছু 24 ধারায় পারা যায়। ঠিক আছে, বিবাদী 22-এও পারে, বিবাদী 24-এও পারে, কিন্তু বাদী শুধু কততে? 24-এ। জি। তাহলে আমরা মোটামুটি জানি যে যে কোনো সমস্যামূলক প্রশ্ন অ্যান্সার করতে হয় কয়টা ধাপে? 4টা ধাপে। ঘটনা বর্ণনা তো করলামই। রিসার্চ বিষয় হলো সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে মোকদ্দমাটি বদলির জন্য যা যা করণীয় এবং যেখানে আবেদন করতে হবে তা আলোচনা করতে হবে। আমরা চলে আসি, দেখেন আইনানুগ পর্যালোচনা। বি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে মোকদ্দমাটি বদলির জন্য আমি হাইকোর্ট বিভাগে আবেদন করার পরামর্শ দিব। যেহেতু দেওয়ানি কার্যবিধির 20 ধারা অনুসারে মোকদ্দমাটি ঢাকা অথবা চট্টগ্রামে দায়েরযোগ্য, কিন্তু ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলাটি করেছে। সি বিবাদী হিসেবে মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে বদলি করতে দেওয়ানি কার্যবিধির 22 ধারায় আবেদন করতে পারে। দেওয়ানি কার্যবিধির 22 ধারায় বলা হয়েছে যে যদি কোনো মোকদ্দমা বাদী কর্তৃক দুই বা ততোধিক আদালতে যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় এবং তার মধ্যে কোনো একটিতে দায়ের করা হয়, তাহলে যে কোনো বিবাদী অপরপক্ষকে নোটিশ দিয়ে সম্ভাব্য প্রথম সুযোগে, বা যে ক্ষেত্রে মোকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে 23 ধারার বিধান মধ্যে নির্ধারিত আদালতে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে পারে। আদালত এরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের আপত্তি শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালত সময়ের কোনটিতে অগ্রসর হবে তা স্থির করবেন। তাই এই ক্ষেত্রে সি 22 ধারা অনুসারে উক্ত মোকদ্দমাটি স্থানান্তরের জন্য 23 ধারার শর্ত সাপেক্ষে হাইকোর্ট বিভাগে আবেদন করবে, যেহেতু ঢাকা ও চট্টগ্রামের আদালত ভিন্ন ভিন্ন আপিল আদালতের অধীন বা হাইকোর্ট বিভাগের অধীন। এখন আপনি বলতে পারেন যে স্যার এই জায়গায় 24 ধারার কোনো কথা লেখেন নাই কেন? আপনি ইচ্ছা করলে 24 ধারার কথা ওই জায়গায় লিখতে পারেন, এই জায়গায় কোনো ভুল নাই। সুতরাং সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে মোকদ্দমাটি বদলির জন্য 22 ধারায় হাইকোর্ট বিভাগে আবেদন করার জন্য সি কে পরামর্শ দেব, এবং এই মোতাবেক আবেদন। বুঝছেন? তাহলে এখন আমরা যদি এই জায়গা বলি যে 22 আর 24-এর ভিতরে আসলে তাহলে পার্থক্য কি কি? পার্থক্য কিন্তু অলরেডি আমরা অনেকগুলো পাইছি। যে একে যদি দেখি মামলা স্থানান্তর, ওই জায়গায় শুধু মামলাই স্থানান্তর করে, আর 24-এ মামলা, আপিল টেপিল সবগুলো স্থানান্তর প্লাস প্রত্যাহার। এই জায়গায় মামলার প্রকৃতি এটা হলো মূল মামলা, আর ওই জায়গা অন্যান্য সবকিছু মূল মামলা ছাড়াও। মামলা প্রত্যাহার 22 ধারায় প্রত্যাহারের কোনো বিধান নাই, 24 ধারায় আছে। সময় 22 ধারায় আবেদনটা করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে, 24 ধারা আবেদন যে কোনো পর্যায়ে করা যায়। বাধ্যবাধকতা 22 ধারার ক্ষেত্রে নোটিশ দেওয়া কি বাধ্যতামূলক, কিন্তু 24 ধারার ক্ষেত্রে নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। পরিধি 22 ধারা অপেক্ষা 24 ধারার পরিধি বেশি। আরো অনেকগুলো হয় যে, হ্যাঁ, স্বপ্রণোদিত হয়, কি আবেদন করতে পারে, তারপরে একটা উদাহরণ দিতে পারেন, এগুলাই দেওয়ানি কার্যবিধির 1908-এর 22 ও 24 ধারার মধ্যে উপরোক্ত পার্থক্য গুলো বিদ্যমান। আমাদের পরীক্ষায় যদি আসে, ধরেন এই 22 আর 24-এর মামলা স্থানান্তরের দরখাস্ত বা প্রত্যাহারের দরখাস্ত, তাহলে কখনোই হাইকোর্টেরটা আসবে না। এটা একটু লাগাই দেন। হাইকোর্টেরটা আসবে না, কেন জানেন? কারণ আপনারা পরীক্ষার্থী কিসের? জজ কোর্টের। এখানে হাইকোর্টে
বরাবর লিখতে হবে এরকম কোনো দরখাস্ত কোনো সাবজেক্টেই আসবে না। দেওয়ানি বলেন, ফৌজদারি বলেন, অন্য কোনো কিছুতেই আসবে না। একটু দাঁড়ান। তো আমরা আজকে যেটা দেখবো দেখেন, মানে এখন যেটা দেখবো সেটা হলো 22 ধারার একটা দরখাস্তের মুসাবিদা আর কি। তো আমি আপনাদের বলছিলাম যে এখানে ওই আমাদের যে সানি মকদ্দমা মনে আছে, সানি মকদ্দমা হচ্ছে যে মামলা খারিজ আদেশ রদ বা একতরফা ডিক্রি রদের যে দরখাস্তটা করে সেটাই হচ্ছে সানি মকদ্দমা। এটা ছাড়াও যে আপনার ওই মামলা স্থানান্তর বা প্রত্যাহারের যে দরখাস্ত এটাও কি সানি মকদ্দমা। তো এখানে আপনি এইভাবে দেখেন যে মোকাম জেলা জজ মানে জেলা জজ আদালত ঢাকা, বদলি মিস কেস নাম্বার, এই জায়গায় মিস কেসের নাম্বার দেওয়ার দরকার নাই, নাম্বারটা দিয়েন না। আচ্ছা, এখন এখানে দুইটা বিষয় আছে। আপনি যদি ওই মিস কেস কোন জায়গা থেকে উদ্ভূত হয়েছে, কোন মামলা থেকে, সেটা তো লেখা লাগবে। আর সেইটা আপনি হয় এই উদ্ভূত মানে বদলি মিস কেসের নিচে লিখবেন উদ্ভূত দেওয়ানি মামলা নং এত। এখন এই জায়গা লিখি নাই কেন, এই জায়গা লেখা ছাড়াও যদি আপনি এই জায়গা না লেখেন তাহলে বিষয়তে গিয়ে দেখবেন যে কোনো এক জায়গা, মানে দুই ফরম্যাটই সঠিক। দেখেন, তো খ হচ্ছে এই জায়গায় 22 ধারা, যেহেতু 22 ধারা দরখাস্ত কে করে, বিবাদী। তো এই জায়গায় দরখাস্তকারী লিখতে পারেন, অথবা ওই যে আমরা যে জায়গায় লিখতাম যে কি লেখি, মজোহর। মজোহর মজোহর সাধারণত ওই 9 আদেশের ওইগুলাতেই লেখে। আর আপনি ইচ্ছা করলে এই জায়গাও লিখতে পারেন, সমস্যা নাই। বিবাদী সমান সমান এই জায়গা হচ্ছে কি দরখাস্তকারী বনাম ক হচ্ছে বাদী, তাহলে বাদী এই জায়গা কি হবে প্রতিপক্ষ, অথবা আর এক নাম যদি বলি তরফস্থানী। তরফস্থানী, ঠিক আছে। ওমর সানি লেখেন না আবার কেউ, তরফস্থানী ঠিক। প্রতিপক্ষ বা তরফস্থানী বিষয় দেখেন, এই যে যেহেতু আমরা উপরে এই জায়গাটাতে ওই যে আমার উদ্ভূত জায়গা থেকে এই জায়গা লিখি নাই, তো এটা এই জায়গা লিখছি। দেখেন, দরখাস্তকারী বা বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধি 1908-এর 22 ধারার বিধান মতে দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা হতে দেওয়ানি মামলা নং এত উত্তোলন করে অন্য যে কোনো উপযুক্ত আদালতে স্থানান্তর করার প্রার্থনা। বুঝলেন? তো এই জন্য উপরে উদ্ভূত ওটা লেখা লাগে নাই। জি। এরপরের কথাগুলো ওই যে এই জায়গা মানে আপনাকে যে ইটা দিছি আপনাদের অন্যদের ঠিক আছে, বিবাদী বা দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন। এই যে এই জায়গা 20, 21, 22, 23 আছে, আপনাদের না, আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি বা ওনারা যেটা দিচ্ছি এই জায়গা হবে 1, 2, 3, 4। 1, 2, 3, 4, 20, 21, 22, 23 হবে না, হবে 1, 2, 3, 4। এই জায়গা তো আপনি মেইনলি যে বর্ণনা দিবেন যে অমুক তারিখে মামলা করছে, এই তারিখে হয়েছে, অমুক জজের কাছে গেছে, মানে অমুক জজের কাছে এই মামলাটা আছে। যেহেতু মামলাটা 2 বা ততোধিক আদালতে দায়েরযোগ্য, তাই আমি মামলার প্রথম শুনানির সময় বা বিচার নির্ধারণের সময় হাজির হয়ে ন্যায় বিচারের সাথে মামলাটা স্থানান্তরের আবেদন করতেছি। এই তো কথা বুঝাই শুরাই এই সব জিনিসই বলা। প্রতিপক্ষ বিবাদী, এই যে দেয় প্রতিপক্ষ বাদী বিগত এত তারিখে দ্বিতীয় সহকারী জজ আদালতে দরখাস্তকারী বিবাদীর বিরুদ্ধে দেওয়ানি মামলাটি দায়ের করেন। অত্র মোকদ্দমাটি প্রতিপক্ষ বাদী কর্তৃক 2 বা ততোধিক আদালতে কি ছিল, দায়েরযোগ্য ছিল, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় সহকারী জজ আদালতে দায়েরযোগ্য ছিল। প্রতিপক্ষ দ্বিতীয় সহকারী জজ আদালতে দায়ের করছে। এখন আপনি বলতে পারেন স্যার দ্বিতীয় তৃতীয় বুঝলাম কেমনে? ঢাকা শহরে 22 ধারার দরখাস্ত মানেই তো কয় জায়গা, 2 জায়গা। আর এই জায়গা দ্বিতীয় দ্বিতীয় ঢাকা সহকার, ঢাকা ধরেন ওই একটি ভাগ করে দেওয়া, প্রথম সহকারী জজ গুলশান, দ্বিতীয় সহকারী জজ বাড্ডা, এই টাইপের। গোপালগঞ্জে তো এইভাবে থাকে যে গোপালগঞ্জ সদর সহকারী জজ বা টুঙ্গিপাড়া সহকারী জজ, এই ধরনের। দরখাস্তকারী বিবাদী সমন অনুযায়ী হাজির হয়ে অত্র মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু প্রথম শুনানির সময় উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে এই যে দেখেন তর্ক বিতর্কের সময় দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা প্রতিপক্ষ বাদীর প্রতি বিশেষ সুবিধা প্রদান করায় দরখাস্তকারী বিবাদী আশঙ্কা করতেছে অত্র আদালতে উক্ত মোকদ্দমা বিচার অনুষ্ঠিত হলে ন্যায় বিচার ব্যাহত হতে।
যেহেতু মকদ্দমাটি 2 বা ততোধিক আদালতে দায়েরযোগ্য ছিল, তাই মকদ্দমাটি স্থানান্তরের জন্য দরখাস্ত করে বিবাদী দেওয়ানি কার্যবিধির 22 ধারায় 23 ধারার শর্ত সাপেক্ষে বিজ্ঞ জেলা জজ আদালত ঢাকায় অত্র মিস কেসটি দায়ের করেছেন। যদি মকদ্দমাটি স্থানান্তর না করা হয়, তাহলে দরখাস্তকারী বিবাদীর অপূরণীয় ক্ষতি হয়ে এই জায়গা 1 দিবেন, এই জায়গা 2, এই জায়গা 3, এই জায়গা 4 আপনাদের। আর প্রেয়ার তো বুঝেনি, যা যা বলছেন তাই একটু বলা, নাইলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আর সব শেষে তো হলফনামা, হলফনামা তো আপনাদের দেওয়ানির যত হলফনামা আছে সব হলফনামা কি এক। এবং আপনি এই, আমি খ, পিতার জায়গা ডট ডট দিবেন না আসল পরীক্ষার সময়। পিতা একটা বানাই দিবেন, মাতা একটা বানাই দিবেন, ঠিকানা একটা বানাই দিবেন, পেশা একটা বানাই দিবেন, কোনো জায়গার জন্য ডট ডট না থাকে না। স্যার আর এই যত, আরেকটা বলেন একটু বলেন। জানার ছিল স্যার। স্যার এই যে আমরা বাদী এবং বিবাদীর এখানে যে নাম ঠিকানা লিখি আবার মাঝে মধ্যে থাকে না, এটা কি স্যার কোনো ইয়ে আছে যেন এটা দিতেই হবে না বা দিতে হবে এরকম কিছু? মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না দেখি, এটা কোথায় কি থাকে? জন্য স্যার? এই যে বাদী আর বিবাদী, যেমন এই যে দরখাস্ত লিখলাম এখানে ওই যে মাঝে মধ্যে দেখি যে নাম ঠিকানা নাই, আবার মাঝে মধ্যে দেখি নাম ঠিকানা ওই নামটা বাদী আর ওই থাকে কিন্তু ঠিকানাটা থাকে না, এটা কি স্যার ঠিকানাটা কি দিতেই হবে নাকি না দিলেও চলবে এরকম? ঠিকানা আসল, যখন আপনি কোর্ট কাছারিতে যে দরখাস্ত গুলো লেখেন সেখানে ঠিকানা দেওয়াই লাগে, কিন্তু আপনি এই জায়গায় ওই যে ঠিকানা চাইলে দিবেন, না দিলে সমস্যা নাই, এইভাবে লেখা। আচ্ছা জি স্যার। স্যার, বলেন। স্যার এই যে যে দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা হতে দেওয়ানি মোকদ্দমা 123/2012 উত্তোলন করে, এখানে এই উত্তোলনটা কি স্যার ওই যে মানে ওখান থেকে উঠাইয়া ওইখানে নেবো এরকম কিছু? জি, এটা প্রত্যাহার না? না প্রত্যাহার না, 22 ধারা তো ডেফিনেটলি প্রত্যাহার না। আমি বলতেছি যে ওর কাছ না, থেকে নিয়ে আপনি আরেক জায়গা দেন। আরেক জায়গা দেবো উত্তোলন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো এই হচ্ছে আমাদের 22 ধারার দরখাস্তের নমুনা। তো বলেন যে 22 ধারার দরখাস্তের প্রেক্ষিতে অপর পক্ষ এসে কি দিবে? আপত্তি। আপত্তি দেবে স্যার, আপত্তি। রিটেন অবজেকশন। রিটেন, ও আবার ওই যে দরখাস্ত করবে যে মিস কেস নাম্বার এত এত, এই বিষয় অত ধারা অত 22 ধারার অধীনে বিবাদী কর্তৃক দরখাস্তের বিরুদ্ধে লিখিত আপত্তি। তা বিবাদী যা যা দাবি করছে বাদী আবার এসে সেইগুলো কি করবে? অস্বীকার করবে। অস্বীকার করবে, নেগেটিভ করবে। ঠিক। এখন মানে আপনাদের শিখাই দিলাম, যদি আসে যায় তো হ্যাঁ, ভয় পাওয়ার তো আর কিছু নাই। আর আর আপনি একটা জিনিস মনে রাখবেন, এ অনুপ, রিটেন অবজেকশন কত দেশের কত বিধিতে আছে? রিটেন অবজেকশন প্রিলির সময় পড়াইছিলাম, কত দেশের কত বিধি? লিখিত জবাব। লিখিত জবাব। রিটেন স্টেটমেন্ট হলো লিখিত জবাব, আর রিটেন অবজেকশন হলো লিখিত আপত্তি। কোথায় আছে বলেন? পিয়াল বলেন, আমাদের পিয়াল সাহেব বলেন, আগের দিন তো ড্যান্স দেখলাম পিয়ালের ফেসবুকে। পিয়াল, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই মুহূর্তে মাথায় আসতেছে না স্যার, সরি স্যার। ওই বই টেবিলে রাইখা চেয়ারে বসবেন, তারপরে বই টই বন্ধ থাকবে, তারপরে বসে বলবেন এক ধ্যানে তাকায় যে আসো, 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 একসময় মাথায় এসে যাবে। যেহেতু কষ্ট করে পড়বেন না, তাহলে তো ওই আসো আসোই বলতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নাই। স্যার বইয়া, আটের দেশে আছে কিনা স্যার? বইয়া জানেন না? রিটেন অবজেকশন এই বিষয়টা বিভিন্ন দরখাস্তের প্রেক্ষিতে যে রিটেন অবজেকশন গুলা দেয়, এগুলা কোথায় আছে? রিটেন অবজেকশন কোন আদেশের কোন বিধিতে বা কোন ধারায় জানেন আপনারা কেউ? বলবো স্যার আমি? বলেন, কামরুজ্জামান সাহেব বলেন। সঠিক নাকি ভুলি হয়, 41/22 পড়ছিলাম স্যার, লিখিত আপত্তি। সঠিক সঠিক সঠিক। সঠিক স্যার। 41 আদেশের 22 বিধিতে বলছিলেন ক্রস অবজেকশন।
নট রিটেন অবজেকশন, সেটা ছিল পাল্টা আপত্তি। উনার মাথায় আবার বেশি এসে গেছে, জায়গা কম তো কারো সাহেবের মাথায় যায়। শুনে, রিটেন অবজেকশন কোনো আদেশে কোনো ধারাই নাই। রিটেন অবজেকশন একটা কাস্টমস, বুঝতে পারছেন? কোনো এ জন্যই আদেশে তো ধারাই এদের নাই। তো আর কোনো বই নাই। জি স্যার, জি। আচ্ছা, আগে আ- পড়াইছি আপনার খেয়াল নাই। দেখেন, তো কেন আমি প্লিডিং সংশোধনের দিন প্লিডিং সংশোধনের দরখাস্তর পর লিখিত আপত্তি পড়লেন না? কিন্তু ওটা কোনো জায়গায় এই বিধানে নাই। যদি আপনারা বলে যে কজ অফ অ্যাকশনের সংজ্ঞা দিছে দেওয়ানি কার্যবিধির কত দাঁড়ায়, কজ অফ অ্যাকশনের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে নাই, তো পাবেন কোথায় না থাকলে? তো যাই হোক, দেখেন, দেওয়ানি কার্যবিধির 24 ধারার বিধান মতে মোকদ্দমা স্থানান্তর বা প্রত্যাহারের দরখাস্ত, এটাও ওই মুক্কাম জেলা জজ আদালত ঢাকা বদলি মিস কেস নাম্বার দিবেন না, আর ডট 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 দরখাস্তকারী বনাম খ বিবাদী প্রতিপক্ষ একই কথা, মানে সেম। 22-এর জায়গা কত, 24, আর এটা আপিলও হয়, এটা অন্যান্য দরখাস্তও হয় ওই। তারপরেও এই জায়গা আমরা এই দরখাস্তটা আমি দেখাইছি, দেখেন বাদীরে দিয়া, কে করছে? বাদী। তো এই যে যে কারণটা দেখাইছে দেখেন, যে দরখাস্তকারী বাদী বিগত এত তারিখে মামলাটা করে, শুরু থেকেই বাদী যথাযথভাবে তদবির করে আসতেছেন। মকদ্দমা চূড়ান্ত শুনানি চলাকালে দরখাস্তকারী বাদী শারীরিক অসুস্থতার জন্য মকদ্দমা যথাযথ তদবির করতে না পারায় বিচারিক আদালত মকদ্দমাটি কি করেন, খারিজ করে দেন। দরখাস্তকারী বাদী যথেষ্ট কারণ উল্লেখ করবে মোকদ্দমা খারিজ রোধের আবেদন করলে বিজ্ঞ আদালত খারিজ রোধের শুনানির দিন ধার্য করেন। খারিজ রোধের শুনানিকালে মোকদ্দমার উভয় পক্ষের আইনজীবী নিজেদের মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত হলে বিচার আদালতের বিজ্ঞ বিচারক প্রতিপক্ষ বিবাদী পক্ষের আইনজীবীর প্রতি বিশেষ সুবিধা প্রদর্শন করে, যা ন্যায় বিচারের পরিপন্থী। যেহেতু বিজ্ঞ দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা প্রতিপক্ষ বিবাদীর প্রতি বিশেষ সুবিধা প্রদান করেছেন, তাই ন্যায় বিচারের স্বার্থে অত্র আদালত হতে মোকদ্দমাটি অন্য কোনো উপযুক্ত আদালতে স্থানান্তর না করলে দরখাস্তকারী বাদীর কি হয়ে যাবে, অপরণীয় ক্ষতি হয়ে যাবে। আর বাকি লেখা সব একই, হলফনামা তো এই। আর যে প্রশ্নটা ওই নজরুল সাহেব এখানে করছিলেন যে কর নিচে তো পিতার নাম, সাং, এগুলা কিছু লেখা নাই, এটা যদি আপনার মন চাই লিখবেন, কর পিতার নাম ঠিকানা মন চাই লিখবেন, আর না লিখলে কোনো সমস্যা নাই। যেহেতু আপনি পরীক্ষার সময় 4 ঘন্টা, এবং 4 ঘন্টা যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনেক সময়, কিন্তু ওই জায়গা হলে বসলে মনে হয় যে নিমিষেই চলে যায়। তো পরীক্ষার হলে আপনার তো এত লেখার সময় নাই। আমার দেখতে হবে ফরম্যাট ঠিক আছে কিনা, মানে এই যে যে নাম দাম ধারা ধরো এগুলা ঠিক আছে না, কস্ট টাইটেল ঠিক আছে কিনা। সারাদিন দিলে বেশি ভালো। বসলেন, চা টা খাইলেন, যারা সিগারেট খায় এবার 2 টান দিয়ে আসলো, এইভাবে করতে করতে তাহলে পরীক্ষাটা ভালো হতো। দেখেন আমাদের এই জায়গায়, মানে শুনছি আমাদের এক পীর সাহেব আছে গোপালগঞ্জের, এরকম শুনছি যে উনি যখন বাসায় বসে পড়তো, তো তখন তো ওই পড়ার সময় সিগারেট খাইতো বা হালকা একটু গঞ্জিকা সেবন করতো, কিন্তু বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার সময় তো আর ওই বিড়ি টানার আর সুযোগ নাই, কারণ তখন তো আর মাথায় আসে না, মানে ওই জায়গার যে অবস্থা, ওই জায়গায় তো আর সেই অবস্থা আসে না। তো যাই হোক, দেখেন আমরা এখানে চলে আসি 10 নাম্বার প্রশ্ন। এটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়, একটা দেওয়ানি মামলা কিভাবে করতে হয়, আর একটা হচ্ছে খ নাম্বার দেখতে, কি বলেন? সব দেওয়া হয়েছে, মানে 2 নাম্বার প্রশ্ন আছে, ওনার 2 নাম্বার প্রশ্নের ইটা কত? মানে আপনাদের প্রশ্নগুলো সিরিয়ালি দেওয়া হয়নি পড়ানোর সময়, প্রশ্ন ওই একটা দেওয়ানি মামলা কিভাবে দায়ের করতে হয়, বা একটা দেওয়ানি মামলার বিভিন্ন স্তর আলোচনা করুন। আমি দেওয়ানি মামলা যখন আমরা প্রথম দিন পড়ছিলাম, দেওয়ানি মামলা দায়ের করা হয় কিসের মাধ্যমে বলেন? আরজি দাখিলের মাধ্যমে। এবং আরজিতে উপাদান আছে কয়টা? 9টা, 7 আদেশের এক বিধিতে। আর দেওয়ানি মামলা দায়ের করতে হয় কার কাছে?
সরাসরি বিচারকের কাছে না কার কাছে? রেজিস্ট্রারের কাছে। পেশাদারের কাছে, এই তো। আর 26 ধারায় বলছে যে প্রতিটি দেওয়ানি মামলা শুরু হবে আর্জি দাখিলের মাধ্যমে। তো এই তো মোটামুটি এগুলা যদি একটু দেখি যে দেওয়ানি মামলা যেভাবে দায়ের করতে হয়, এই ধরনের প্রশ্ন আসার খুব বেশি সম্ভাবনা নাই, বাট তারপরে আমরা একটু জেনে নিই। দেখেন, দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করার ক্ষেত্রে কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এবং সিআরও ভলিউম 1, সিআরও মানে হলো সিভিল রুলস এন্ড অর্ডার, কি বলেন, সিভিল রুলস এন্ড অর্ডার, কিছু বিধিবিধান আছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ধারা 26 এবং অর্ডার কত 4 এর রুল 1 অনুযায়ী আর্জি দাখিলের মাধ্যমে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। 4 এর 1 বিধি অনুযায়ী আর্জি পেশ করতে হবে আদালতের নিকট বা আদালতের নিযুক্ত কর্মচারীর নিকট। একটি আর্জি সঠিকভাবে দায়ের করা হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সেরেস্তাদারের। উক্ত সেরেস্তাদার নির্ধারিত কোর্ট ফি দেওয়া হয়েছে কিনা তা যাচাই করে সবকিছু ঠিক থাকলে অর্ডার এত এর 4 এর রুল 2 অনুযায়ী মোকদ্দমার রেজিস্ট্রারে ক্রমিক নং অনুযায়ী লিপিবদ্ধ করেন, তখনই ধরা হয় একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয়েছে। এবং এখানে যে জিনিসটা বলেছে সেটা হলো অর্ডার 7 রুল 1 অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো আর্জিতে উল্লেখ থাকবে। এটা আগেই আমরা জানি, ওই যে আদালতের নাম, বাদী বিবাদীর নাম, তারপরে কি কারণ প্রার্থনা করছেন, তারপরে ওই যে নাবালক কিনা, তারপরে স্থাবর সম্পত্তি হইলে তফসিল, তারপরে অর্থের মামলা হইলে মানে আনুমানিক লেখা যাবে না, এই ধরনের যে বিষয়গুলো এগুলোই আর্জিতে থাকতে হবে। বুঝছেন? আমরা চলে আসি 2 নম্বর প্রশ্ন। পান্না খুঁজে এখতিয়ার সাহেব পাইছেন? দেওয়ানি মোকদ্দমার বিভিন্ন স্তর। আচ্ছা, দেওয়ানি মামলার স্তর তো পড়বো, তার আগে আপনারা তো আমরা তো ফৌজদারি কার্যবিধি একেবারে পরীক্ষাও মানে খুব সাম্প্রতিক সময় আপনারা দিলেন, যে ভুইয়া সাহেব ফৌজদারি মামলার বিভিন্ন স্তর বলেন দি, বলেন যা পারেন। দেওয়ানি মামলা আমরা প্রথমে শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজি দাখিল এর মাধ্যমে মামলা শুরু হবে। আর এই কথা বলা আছে 4 আদেশের 1 বিধি 26 ধারায়। আর আরজিতে কি কি উপাদান থাকা লাগবে, এটা আছে 6 আদেশে আর 7 আদেশে। 6 মানে প্লিডিংস, আর আপনার প্লিডিংস এ তো প্লিডিংস মানে তো আরজিও বোঝায়, আর 7 আদেশে বলা আছে আরজি কি কি উপাদান আছে। তাহলে প্রথম স্টেপ হলো আরজি দাখিল। দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, সমন। আরজি দাখিলের পরে সমন। সমন সম্পর্কে বলছে 27 থেকে 32, আর আদেশ কত 5। সমনের পরে হচ্ছে লিখিত জবাব। লিখিত জবাব সম্পর্কে বলছে 8 আদেশে। লিখিত জবাবের পরে যখন উভয় পক্ষ হাজির হবে তখন মামলাটা পাঠাবে এডিআর এ, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, মেডিয়েশন, মধ্যস্থতায়। মধ্যস্থতা সম্পর্কে বলা আছে 89 ক। মধ্যস্থতা যদি ব্যর্থ হয় তখন ওই মামলাটা ইস্যু গঠন করবে। ইস্যু ইস্যু গঠন করে 14 আদেশে। ইস্যু গঠনের পরে ওই মামলায় উভয় পক্ষের যে আরজি এবং লিখিত জবাব এটা পর্যালোচনা করার পরে যদি একজনের নিকট আরেকজনের কোনো প্রশ্ন থাকে বা কোনো দলিল কেউ যদি দেখতে চায়, এই জন্য যে স্টেপটা ফলো করা হয় সেটা বলে 30 ধারা, যে জায়গায় আছে ডিসকভারি এন্ড ইন্সপেকশন। মানে দেওয়ানি মামলায় ইস্যু গঠনের পরেটা হলো কি 30 ধারা বা আবিষ্কার বা উদ্ঘাটন। আচ্ছা, আবিষ্কার উদ্ঘাটন হওয়ার পরে তারপরে স্টেপ হচ্ছে এসডিপিএস, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং, মানে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। 14 আদেশের 8 বিধিতে বলা আছে কত কার্য দিবসের মধ্যে জানেন? 120 দিনের মধ্যে। 120 দিনের মধ্যে। আচ্ছা, চূড়ান্ত শুনানির দিন যখন নির্ধারণ হয়ে গেল, এসডিপিএস হয়ে গেল, তখন চূড়ান্ত শুনানি মানে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ শুনানি মানে পারেন্টরি হিয়ারিং। সাক্ষ্য গ্রহণ সম্পর্কে আলোচনা করতে 18 আদেশে। কত আদেশ? 18 আদেশ। এই জায়গা বলছে সাক্ষ্য শেষ করতে হবে 120 কার্য দিবসের মধ্যে। এটা আছে 18 আদেশের 19 বিধি। 18 আদেশের 19 বিধি। আচ্ছা, তো যদি 120 কার্য দিবসের মধ্যে শেষ করতে না পারে তারপর হলো ফার্দার পারেন্টরি হিয়ারিং, সংক্ষেপে বলে এফপিএস। ফার্দার পারেন্টরি হিয়ারিং। ফার্দার পারেন্টরি হিয়ারিং এর পরে স্টেপ হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট আর্গুমেন্টের পরে স্টেপ হচ্ছে জাজমেন্ট। জাজমেন্টের 7 দিনের মধ্যে দিবে কি ডিক্রি। আর
ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে কি আপিল। এই হলো আমার দেওয়ানি মামলার ধারাবাহিক স্তর। তার মানে আরজি, সমন, লিখিত জবাব, এডিআর, ইস্যু গঠন, 30 ধারা, এসডিপিএইচ, পিএইচ, এফপিএইচ, আর্গুমেন্ট, জাজমেন্ট, তারপরে কি ডিক্রি, আপিল। এগুলা এক এক কথায় লিখতে গেলেও তো 15-20 মিনিট আরো বেশি লেগে যায়, বুঝছেন? তার মানে পিএইচ আছে, রসুন টসুন নাই কিন্তু, দেখেন। তাহলে আমরা যদি এখানে চলে আসি, এটা গুরুত্বপূর্ণ, আসতেই পারে যে দেওয়ানি মামলার বিভিন্ন স্তর আলোচনা করুন। তো এই প্রশ্ন আমাদের ওই ইসের থেকেই পড়া হয়ে গেছে, মুখস্থ করার অ্যাকচুয়ালি কিছু নাই। একটা কথায় যা মনে থাকে, আরজি মানে হলো ক্লেইম, সমন জারি, সার্ভিস রিটার্ন, লিখিত জবাব রিটেন স্টেটমেন্ট, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি মানে অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন, বিচার্য বিষয় গঠন বা ফ্রেমিং ইস্যু, 14 আদেশ। এই যে দেখেন 30 ধারা বা আবিষ্কার বা উদ্ঘাটন, এটা আছে হলো আপনার 11 আদেশ। আর চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ এসডিপিএইচ, সেটলিং ডেট ফর পারেমটরি হিয়ারিং। তারপরে আছে চূড়ান্ত শুনানি বা পিএইচ মানে হচ্ছে পারেমটরি হিয়ারিং। তারপরে আছে অধিকতর চূড়ান্ত শুনানি, এটা হচ্ছে ফার্দার পারেমটরি হিয়ারিং। তারপর হচ্ছে যুক্তিতর্ক বা আর্গুমেন্টস। তারপর হচ্ছে রায়, রায়ের পরে হচ্ছে কি ডিক্রি, আর ডিক্রির পরে হচ্ছে কি। এই প্রশ্ন কি মুখস্থ করবেন? মুখস্থ করার কোনো দরকার নাই, যা পড়ছেন নিজের অভিজ্ঞতার আলোকে লিখে দেবেন। আমাদের একটু নামাজের বিরতি বা এমনি বিরতি, নামাজের বিরতি, এরপরে আবার শুরু করবো। জি জি স্যার, স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। তাহলে আমাদের স্ক্রিনে যে প্রশ্নটা আছে দেখেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। যে এখানে বিষয়টা হলো যে যদি কোনো বিষয় মানে কোনো ব্যক্তির একাধিক প্রতিকার চাওয়ার সুযোগ থাকে, তাহলে ওই একাধিক প্রতিকার একসাথেই চাইতে হবে। কোনোটা চাইছেন কোনোটা চান নাই, যদি কোনোটা চান আর কোনোটা না চান, তাহলে পরবর্তীতে যেটা চান নাই সেটা আর চাওয়া যাবে না। তো এটা আমাদের মেইনলি আছে 2 আদেশের 2-3 বিধি। দেখেন যে কামাল তার বাড়ি জামালকে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। 2005, 6, 2007 সমুদয় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 2008 সালে জামাল কামালের বিরুদ্ধে শুধু 6 সালের ভাড়ার জন্য মামলা করে, বাকি ছিল কিন্তু 5, 6, 7। বাট সে মামলা করছে কয় সালের? 6 সালের। কামাল কি পরবর্তীতে জামালের বিরুদ্ধে 2005 বা 7 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে? যুক্তি সহ উত্তর দাও। পরে মামলা যদি করেও, সেই মামলা বাড়িতে হয়ে যাবে। ওই তখন যে মামলাটা করবে এটা রেস জুডিকাটা না, বাট এটা হলো ওই যে 12 ধারা, আমরা যখন প্রিলিমিনারিতে পড়ছি, বার টু ফার্দার সুট, মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম বিধান আছে যে পরবর্তী মামলা দায়েরে বাধা। তো এক্ষেত্রে যিনি মামলাটা করেছেন কামালকে, যদি ওনার প্রতিকার চাইতেই হতো তাহলে একসাথে 3টেই চাওয়া উচিত ছিল, 5, 6, 7। তিনি 6 চাইছে কিন্তু 5 আর 7 চাই নাই, তাহলে পরবর্তীতে 5 আর 7 চাইতে পারবে না। এটা হলো মেইন কাহিনী। এটা এখানে আপনি এই প্রশ্নটার উত্তরে আপনি উল্লেখ করতে পারেন 2 আদেশের 2-3 বিধি এবং অ্যালং উইথ সেকশন 12 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, মানে আমাদের যে দেওয়ানি কার্যবিধির সাথে আর কত ধারা? 12 ধারা। যেরকম এরকম এরকম আর একটা বিধান আমরা বার টু ফার্দার সুট আমরা পেয়েছিলাম আপনার ওই যে ইসের ক্ষেত্রে, যে সেটা হলো গতদিন পড়লাম 9 আদেশের 8 বিধিতে যদি কোনো মামলা খারিজ হয়ে যায়, তাহলে 9 আদেশের 9 বিধিতে বলছে ওই বিষয়ে আর নতুন মামলা করা যাবে না। তাহলে ওটাও একটা রেস জুডিকাটা না, বাট ওটাও বার টু ফার্দার সুটের মতোই বিধান। মানে বিষয়টা রেস জুডিকাটা না, বাট অনেকটাই রেস জুডিকাটার মতো, ওই লাউ কদুর মতো ব্যাপার আর কি। আচ্ছা, তো তাহলে একটু যদি আমরা পড়ি, দেখেন কামাল তার বাড়ি জামালকে বার্ষিক 1200 টাকা, এটা পড়লাম। বিচার্য বিষয় আশা করি লিখতে আপনারা সবাই পারেন। আমরা আইনানুগ পর্যালোচনায় পড়ি, আইনগত পর্যালোচনা, যে কামাল পরবর্তীতে জামালের বিরুদ্ধে 2005 বা 2007 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে না, কারণ দেওয়ানি কার্যবিধির 2-3 বিধিতে আছে যে কোনো ক্ষেত্রে বাদী মামলার একই বিষয়বস্তু সম্পর্কে একাধিক প্রতিকার, এই যে একাধিক প্রতিকার দাবি করার অধিকারী হলে সে সমস্ত বা তন্মাধ্যে যে কোনো প্রতিকার দাবি করে মামলা করতে পারবে, হয় সবগুলা চাইবে অথবা যে কোনো একটা। তবে আদালতের অনুমতি ব্যতীত উক্তরূপ প্রতিকারগুলোর মধ্যে কোনটি দাবি না করে থাকলে সেরূপ প্রতিকার দাবি করা চলবে না। যেহেতু কামাল শুধু 2006 সালের ভাড়ার জন্য মামলা দায়ের করেছে,
2005 ও 2007 সালের ভাড়ার দাবি পরিত্যাগ করেছে বলে কি হবে? তাই এজন্য আমাদের, আপনি এছাড়া বলতে পারেন যে দেওয়ানি কার্যবিধির 12 ধারার বিধান মতে ফার্দার সুট এর যে বিধানটা সেটা প্রকৃতপক্ষে প্রতিফলিত হয়েছে দুই আদেশের 2-3 বিধিতে। তো সিদ্ধান্ত যে সুতরাং দেওয়ানি কার্যবিধির 2-2-3 বিধি, 2 আদেশের 2-3 বিধি অনুসারে কামাল পরবর্তীতে জামালের বিরুদ্ধে 2005 বা 2007 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে না। এখন মামলা করতে পারবে না যদি আবার যারা অনেকে আছে তর্ক করেন, বেশি বুঝেন, পাক না, তারা বলবে স্যার মামলা তো করতে পারবে। হ্যাঁ, মামলা করতে পারবে, কিন্তু এই জায়গা বোঝানো হয়েছে যে মামলা করলেও প্রকৃতপক্ষে এই মামলাটাই কোনো প্রতিকার হবে না। বুঝতে পারছেন? মামলা তো যে বিষয় করা যাবে না তাও তো আপনি সেরেস্তাদারের কাছে যে জমা দিতে পারেন, কিন্তু একসেপ্ট করবে কি করবে না সেটা তো পরের বিষয়। জি, বুঝছেন? তো এক্ষেত্রে সেরেস্তাদারও মামলা নিবে, কিন্তু পরবর্তীতে মামলাটা ইয়ে হয়ে যাবে, মানে খারিজ হয়ে যাবে এই 12 ধারার বিধান বা 2-2-3 বিধান অনুসারে। তো এই ছিল আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে আমরা মোটামুটি ওই আপনার কিভাবে দেওয়ানি মামলা দায়ের করতে হয় সেটা জানলাম। তারপরে আমরা জানছি যে দেওয়ানি মামলার বিভিন্ন যে পর্যায় বা স্টেজ সেটা জানলাম। আর আমরা দুই আদেশের 2-3, আপনারা যদি এর চেয়ে বিস্তারিত জানতে চান, আমরা এখনকার প্রিলিমিনারি পড়ায় এই 2 আদেশ আরো বিস্তারিত পড়েছি। সর্বশেষ যে আমাদের লেকচার আছে 2 আদেশের দুই আদেশ রিলেটেড, ওখানে পড়লে আপনাদের আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। যে আগে তো শুধু 2 আদেশের 2-3 জানতাম, 2 আদেশের 2-3 এখানে আমরা জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন এইটা জানছি। আর অন্যান্য বিধান আছে, এগুলো জানতে পারেন, না জানলেও সমস্যা নাই। আপাতত 2 আদেশের 2-3 জানলেই চলবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন যে প্রশ্নটা পড়বো সেটা হলো 11 নম্বর প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ভাইভাতে বা প্রিলিমিনারি বলেন, লিখিত বলেন, যে প্রশ্নগুলা সবসময় আসে তার মধ্যে অন্যতম একটা হলো এই আপনার এই আরজি খারিজ। তো তার মধ্যে গতদিন আমি আপনাদের একটা বিষয় ব্যাখ্যা দিছিলাম, সেটা হলো যে আপনাদের মনে থাকা উচিত। দেখি জাকারিয়া আসছিলেন গতদিন? আচ্ছা, আসেন আর না আসেন, যেহেতু জানেন, বলেন তো আরজি খারিজ আর মামলা খারিজ এই দুইটা এক জিনিস কিনা? কি আছে? আরসি খারিজ সম্পর্কে বলছে তো 27-11 আরসি খারিজ, আর মামলা খারিজ তো স্যার 9 আদেশে বলছে, যদি মামলা 9 আদেশের 3, 9 আদেশের 6, 9 আদেশের 8 স্যার। ডেফিনেশন দেন, ডেফিনেশন দেন, ধারা বলা আরসি জি। আর আরসি খারিজ হয় স্যার 4টি কারণ, 4টি কারণে কলকাতার আছে একটা স্যার। এই 4টি কারণ হচ্ছে মামলা আরজি খারিজ হয় স্যার। আরজি যদি অদার অ্যাকশন না থাকে, তারপরে স্যার যদি যাও, ধন্যবাদ। অতটুকু বললেই হবে। বিষয়টা হলো যে আরজিতে যদি ত্রুটি থাকে তাহলে আরজি হয় খারিজ, আর বাদীর যদি কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে মামলা হয় খারিজ। মামলা খারিজ বিভিন্ন জায়গায় হয়। গত ক্লাসে আমরা 9 আদেশের 2 বিধি, 3 বিধি, 5 বিধি, 8 বিধিতে মামলা খারিজ হয়। এছাড়া আরো বেশ কয়েক জায়গায় মামলা খারিজ হয়, বাট আপাতত পার্থক্য এটাই যে আরজিতে ত্রুটি হয় আরজি খারিজ, আর মামলায় যদি বাদীর ত্রুটি থাকে তাহলে হয় মামলা খারিজ। আরজি খারিজ একটা ডিক্রি, আরজি খারিজ একটা ডিক্রি, কিন্তু মামলা খারিজ কি বলেন? আদেশ। এই আদেশটা কখনো আপিল যোগ্য, কখনো আপিল অযোগ্য। তাহলে আমরা একটু পড়ি যে কোন কোন ক্ষেত্রে মামলার আরজি খারিজ করা যায়। আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? খুবই মানে গুরুত্বপূর্ণ, সহজ প্রশ্ন বাট গুরুত্বপূর্ণ, এবং এভাবে আসতে পারে যে প্লেইন ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। আপনারা জানেন যে লিখিত পরীক্ষার সময় নতুন ট্রেন্ড, আপনাদের 7টা প্রশ্নের মধ্যে 3টা, 2টা, 3টা, মিনিমাম 2-3টা দেখবেন যে ইংলিশ লাইন যুক্ত। গতবার তামা দিয়ে এনেছিল, তারপরে অন্যান্য জায়গায় ছিল। আপনি এখন ওই ইংলিশ লাইন যুক্ত প্রশ্ন পাবেন, আপনি মুসাবিদা পাবেন, আপনি প্রবলেমেটিক প্রশ্ন পাবেন। তো কোনোটাই এই কোনোগুলাই ভয় পেলে হবে না, সবগুলোই আপনার মানে ফেস করার মেন্টালিটি থাকতে হবে, বা এই প্রিপারেশন আপনার নিতে হবে। ধরেন এই প্রশ্নটা আসলো যে প্লেন ক্যান নট বি রিজেক্টেড অন দ্য মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। এখন আপনি বুঝতে পারতেছেন না যে জিনিসটা কি, তখন বুঝতে না পারলে আপনি এটাই তো বুঝতেন যে প্লেন আছে আর রিজেকশন আছে।
আছে কিনা? তাহলে এই জায়গা বোঝা যাচ্ছে যে আরজি খারিজ। তাহলে একেবারে কিছু না পারারছে কিছু লেখা ভালো। তাহলে আপনি আরজি খারিজ কি কারণে হয়, প্রতিকার কি, এগুলা লিখেটাকে সব শেষে বলে দিলেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই কথা। কিন্তু আসলে এই লাইনের কি অর্থ ধরেন আপনি টোটালি বুঝেনি নাই, তবুও কিন্তু কিছু মার্ক আপনি পাবেন। বুঝতে পারছেন? তো এই হলো কাহিনী। এখন এটার অর্থ হলো যে আরজি শুধুমাত্র ওই ঘটনা এবং ক্যান নট বি রিজেক্টেড, প্রত্যাহার করা যাবে না, মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট, ঘটনা এবং আইনের মিশ্র প্রশ্নে আরজি প্রত্যাখ্যান করা যায় না। তো একটু আমরা আরজি প্রত্যাখ্যান বিষয়টা কি একটু পড়ি, দেখেন। তো ভূমিকায় যদি আমরা আসি, যে আরজি দাখিলের মাধ্যমে একটি দেওয়ানি মামলা শুরু হয়, বাদী তার যথাযথ প্রতিকার প্রার্থনা করে আদালতে যে লিখিত আবেদন করে তাকেই বলে আরজি। আর এই তো বাদী, তবে বাদীর দাখিলকৃত আরজিতে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আদালত উক্ত আরজি খারিজ করে দিতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। যেমন আরজিতে মোকদ্দমার নালিশের কারণ না থাকলে, মোকদ্দমা কোনো আইন দ্বারা বারিত হলে, দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধিতে আরজি খারিজ সম্পর্কে বলা হয়েছে। আমরা সরাসরি চলে আসি, দেখেন 7 আদেশের 11 বিধি। তো 7 আদেশের 11 বিধিতে প্রকৃতপক্ষে কারণ আছে হচ্ছে 4টা। 7 আদেশের 11 বিধি অনুযায়ী নিম্নলিখিত কারণে বা ক্ষেত্রে গোল দেবেন আদালত নিজ উদ্যোগে বা বিবাদীর আবেদন ক্রমে, মানে নিজ উদ্যোগেও খারিজ করতে পারে বা বিবাদীর আবেদন ক্রমেও আরজি বাতিল করতে পারে, নাকচ করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে, খারিজ করতে পারে, নামঞ্জুর করতে পারে। সবগুলা বাংলা আলাদা আলাদা হইলেও ইংরেজিতে কি বলে? রিজেকশন অফ ফ্লাইট। তো আমরা প্রথমে চলে আসি, আরজিতে মোকদ্দমার কারণ উল্লেখ না থাকলে, কজ অফ অ্যাকশন উল্লেখ না থাকলে, মানে আপনি যে মামলা করছেন সে মামলাটা কারণই নাই। ধরেন আমি যদি এইভাবে একটা উদাহরণ দিই, যে দুইজনে অ্যাক্সিডেন্ট হইছে, বা দুই কার এবং বাস, ইমাদ পরিবহন এবং একটা প্রাইভেট কার সংঘর্ষ হইছে। এখন এই সংঘর্ষে ক্ষতিপূরণের মামলা করতে হচ্ছে আমার রাস্তার পাশের দোকানদার, কিন্তু ওনার দোকানের প্রকৃতপক্ষে কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি যাওয়ার হয়েছে রাস্তার, আর যাত্রী দুই পক্ষে মারা গেছে, কিন্তু উনি ক্ষতিপূরণের মামলা করছে। তাহলে এই মামলা করার ওনার কোনো কি নাই, কজ অফ অ্যাকশনই নাই। তাহলে এই যে মামলায় কজ অফ অ্যাকশন না থাকবে সেই আর্জিটা কি হবে? খারিজ হবে। তারপরে দেখেন, দাবিকৃত প্রতিকারের মূল্য কম দেখানো হয়েছে এবং আদালত সংশোধনের জন্য নির্দিষ্ট যে 21 দিন সময় দিছে তা সংশোধনে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। আপনি যে প্রতিকারটা চাইছেন, প্রতিকারের মূল্য মানে আপনার সুট ভ্যালুয়েশন লিখতে হয় এবং ওই সুট ভ্যালুয়েশনের উপর আপনার কোর্ট ফি দিতে হয়। তা আপনি ইচ্ছা করে সুট ভ্যালু কম দেখাইছেন যাতে আপনার কোর্ট ফি কম দেওয়া লাগে। তাহলে এটা যদি আদালত টের পেয়ে যায় তাহলে আদালত আপনার সাথে সাথে খারিজ করবে না, কিন্তু আপনার অবশ্যই সুযোগ দিবে। এই সুযোগটা, সংশোধনের সুযোগ দিবে কতদিন? 21 দিন। তারপরে দেখেন, দাবিকৃত প্রতিকারের মূল্য যথার্থ হলেও প্রয়োজনের তুলনায় কম কোর্ট ফি দিয়ে আর্জি দায়ের করা হয়েছে। কম কোর্ট ফি, আগেরটা হলো মূল্যবান কম দেখাইছিলেন, আর এটা হলো কোর্ট ফি কম দিচ্ছেন। অর্থাৎ অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে আর্জি দাখিল করা হয়েছে এবং আদালত কর্তৃক অপরিণয় কোর্ট ফি প্রদানের জন্য নির্দিষ্ট সময় কতদিন? 21 দিন দেওয়া সত্ত্বেও বাদী তা প্রদানে ব্যর্থ হয়েছে। এবং সবশেষে দেখেন, আরজির বর্ণনা অনুযায়ী মোকদ্দমাটি আইন দ্বারা বারিত হলে, আইন দ্বারা বারিত আর তামাদি দ্বারা বারিত এক কথা না। আইন দ্বারা বারিতর মধ্যে অনেকগুলো গ্রাউন্ড আছে, তার ভিতরে একটা হলো তামাদি দ্বারা বারিত। আইন দ্বারা বারিত হলো, আমরা যখন দেওয়ানি মামলা 9 ধারা পড়ছিলাম, আপনার মনে আছে যে আইন দ্বারা বারিত না হলে সকল প্রকার দেওয়ানি মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। তো এর মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো যে আহ ধরেন আমি যদি বলি যে পারিবারিক আদালতের মামলা, আপনি যদি সাধারণ বিচারকের কাছে দেওয়ানি আদালতে মামলা করতে যান, এটা খারিজ হয়ে যাবে আরজি। কেন? পারিবারিক আদালতের মামলা যদিও দেওয়ানি নেচারের, সিভিল নেচারের, বাট মামলা হবে কোথায়? পারিবারিক আদালতে। ধরেন সরকারি কর্মকর্তাদের চাকুরি রিলেটেড মামলা, এই মামলা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। এটা যদিও দেওয়ানি নেচারের, তো এই মামলা হবে কোথায়? একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে সমবায় সমিতি নিয়ে জ্ঞানদাম পাচ্ছে, সমবায় সমিতি নিয়ে মামলা করছে দেওয়ানি আদালতে, তো ওই জায়গার আর্জি কি খারিজ হবে কিনা? সমবায় সমিতি রিলেটেড আলাদা আইনই আছে, এটা ফৌজদারি মামলা। সমবায় সমিতি আলাদা আইন আছে, আইনের নাম আমার মনে নাই, আপনাদের জানাবো। সমবায় সমিতি সংক্রান্ত মামলা হবে ফৌজদারি রিলেটেড, ফৌজদারি মামলা। তো এই জায়গায় দেওয়ানি আদালতে এই মামলা হবে না। তো এজন্য কিছু কিছু মামলা যদি দেওয়ানি নেচারের হয়েও থাকে কিন্তু যদি বারিত থাকে তাহলে তো হবে না। তারপরে হতে পারে আপনার তামাদি দ্বারা বারিত, রেস জুডিকাটা দ্বারা বারিত, এইগুলা সবই হচ্ছে আইন দ্বারা বারিত। এবং
এই চারটা হচ্ছে আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে, এই চারটা। এবং এই চারটার ভিতরে এক আর চার, এক আর চার এই ক্ষেত্রে সরাসরি খারিজ করতে পারে, মানে সরাসরি খারিজ যে করবে তা না, সরাসরি আরজি খারিজ করতে পারে। আর 2 আর 3-এর ক্ষেত্রে সরাসরি খারিজ করবে না, অবশ্যই কি দিবে, সময় দিবে। অপরদিকে আহ আমাদের পঞ্চম যে রিজনটা আছে সেটা হলো কলকাতা হাইকোর্ট ডিভিশনের একটা কারণ আছে, সেটা দেখেন যে আদালত কর্তৃক নির্ধারিত বা বর্ধিত সময়ের মধ্যে বাদীকে অবশ্যই বিবাদীগণের উপর সমন জারির রিকুইজিট ফি দাখিল করতে হবে, বা আরজিতে যতজন বিবাদী আছে সে মানে সেই সংখ্যক আরজির অনুলিপি বা সমন নোটিশে খসড়া দাখিল করতে হবে। এটার মূল কথা হলো যতজন বিবাদী সমনের কপি ততগুলা, এইটা আমাদের দেওয়ানি কার্যবিধিতে নাই। বাট যেহেতু কলকাতা হাইকোর্টে আছে, এবং যখন কলকাতা হাইকোর্টে এই বিধানটা দিয়েছিল তখন আমরা সব একসাথে ছিলাম, মানে ভারত পাকিস্তান বাংলাদেশ সব একসাথে ছিলাম। সো এটা আপনি বিবেচনা আদালত অবশ্যই করে থাকে আর কি, যদিও সরাসরি আমাদের ওই আপনি দেওয়ানি কার্যবিধিতে পাবেন না। তো এই পাঁচটার ভিতরে সরাসরি খারিজ করতে পারে কততে, এক আর চার, এক আর প্রিলিমিনারিটা আসে যে সরাসরি খারিজ করতে পারে কখন। তো নোট দেখেন, নোট আপনার হচ্ছে যে নোট এইভাবে লিখেন না, এমনি পরীক্ষার সময় এমনি লেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ যে এইভাবে লিখেন 1 থেকে 4 কারণগুলো আমাদের দেওয়ানি কার্যবিধিতে আছে। ভারতের দেওয়ানি কার্যবিধিতে এই 4টির বাইরে 5 নংটি অতিরিক্ত আছে। এই 5 নং কারণটা বাংলাদেশে প্রযোজ্য বলে মাননীয় আপিল বিভাগে যে দেখেন 1985 সালের এই মামলায় সিদ্ধান্ত দিয়েছে। কত সালে? 1985 সালে। আপনার মনে না থাকলে দিবেন উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে। আচ্ছা, তো নিচে এই সকল কারণ ব্যাখ্যা দেওয়া হলো, ব্যাখ্যা অলরেডি আমরা দিয়ে ফেলছি, তারপরেও এই কারণগুলোরে একটু আস্তে আস্তে কি করছে, ব্যাখ্যা করছে। তো ব্যাখ্যা ওই আপনারা এক একবার পড়লেই পেরে যাবেন, সমস্যা নাই। আমরা সরাসরি চলে আসি আরজি প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকার। তো আরজি প্রত্যাখ্যান যেহেতু একটা ডিক্রি, এর বিরুদ্ধে অবশ্যই আপিল করা যায়। এই যে দেখেন 2 নম্বর কারণটা, যেহেতু দেওয়ানি কার্যবিধি 2-এর 2 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের আদেশ যেহেতু একটি ডিক্রি, সেহেতু 96 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে কি করা যায়, আপিল করতে পারে। এবং আপনাদের মনে আছে কিনা দেওয়ানি কার্যবিধি প্রিলি পড়ার সময় পড়ছি যে আরজি খারিজ একটা কি ডিক্রি, ডিম ডিক্রি, মনে আছে? মানে এটা ডিক্রি হিসেবে বিবেচিত হবে, যদিও ডিক্রির যে স্বভাব চরিত্র এটা সবকিছু আরজি খারিজের সাথে মিলে না, তবুও এটা ডিক্রি বলে বিবেচিত হবে। তারপরে দেখেন 1 নম্বরটা দেখেন, তামাদি আইন তামাদি দ্বারা বাড়িতে না হলে দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 13 বিধি অনুযায়ী বাদী একই কারণের উপর ভিত্তি করে নতুন মামলা দায়ের করতে পারেন। তাহলে আরজি খারিজ হলেও নতুন মামলা দায়ের করা যাবে যদি কি থাকে, তামাদি মেয়াদ থাকে। কিন্তু তামাদি মেয়াদ না থাকলে কিন্তু আপনি আর নতুন মামলা করতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখেন যে রাধারানী সাধু বনাম দুর্গা রানী অধিকারী 47 DLR 360 মামলায় মাননীয় হাইকোর্ট বিভাগ অভিমত ব্যক্ত করে যে দেওয়ানি কার্যবিধির 7 আদেশের 11 বিধির খ অথবা গ তে আরজি প্রত্যাখ্যান করা হলে তার বিরুদ্ধে আপিল আদালতে প্রতিকার পাওয়া কঠিন হবে। খ অথবা গ কি কি আছে? ওই যে কোর্ট ফি কম দিছে, মোকদ্দমার মূল্যমান কম দেখাইছে, এই দুইটা তো আপনার সরাসরি খারিজ করে না, অবশ্যই কি দেয়, সময় দেয়। সময় দেওয়ার পরও আপনি ঠিক করেন নাই, তাহলে আপনার আর্জি কি করতে, খারিজ করতে। তাহলে এই আর্জি খারিজ করার পরেও যদি আপনি আপিল করেন, তাহলে এই আপিলে আপনার আপিল আদালতে গিয়ে রিলিফ পাওয়া কঠিন। কিন্তু সংশ্লিষ্ট আদালতে 151 ধারার ক্ষমতা বলে আরজি পুনরুজ্জীবিত করতে পারে যদি দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 149 ধারা মতে সমুদায় কোর্ট ফি দিয়ে এসে বাদী মকদ্দমা পুনরুজ্জীবন প্রার্থনা করে। তার মানে এই আপনি আপিল না কইরা কোর্ট ফি যদি কম দিয়ে থাকেন, তাহলে সকল কোর্ট ফি দিয়ে একসাথে আপনি পুনরুজ্জীবিত করার প্রার্থনা করবেন বিচারিক আদালতে। কত ধারায়? 149 ধারায়। কিন্তু এই 149 ধারা কারণটা কিন্তু কজ অফ অ্যাকশন বা তামাদি দ্বারা বাড়িত, আইন দ্বারা বাড়িত, এই সকল ক্ষেত্রে কিন্তু আপনি 149 ধারার সুবিধা পাবেন। এছাড়া বিবাদী কর্তৃক আরজি খারিজের দরখাস্ত নামঞ্জুর হলে আরজি যথাবিহিত বহাল থাকবে, তাই আরজি খারিজ হবে না, মোকদ্দমা চলতে থাকবে। বিবাদিত দরখাস্ত করছে, ইওর অনার
বাদীর মামলাটা তামাদি দ্বারা বাড়িত, বাদীর মামলাটা খারিজ করে দেন, বিবাদীর দরখাস্তটা আদালত নামঞ্জুর করে দিছে, তাহলে বিবাদীর প্রতিকার হচ্ছে কি জানেন? রিভিশন। যেহেতু বিবাদীর আবেদন নামঞ্জুর হয়েছে, তাই এক্ষেত্রে রিভিশন করতে পারেন, কারণ আরজি খারিজের দরখাস্ত হলো একটি আপিল অযোগ্য আদেশ। কি বলেন? আপিল অযোগ্য আদেশ। তারপরে দেখেন, আমরা এই প্রশ্নটা একটু করে ফেলি যে ক্লেইম ক্যান নট বি রিজেক্টেড অন মিক্সড কোশ্চেন অফ ল অ্যান্ড ফ্যাক্ট। অর্ডার 7 রুল 11 অনুযায়ী আপনি আগে ওই যে যে কারণগুলো আমরা পড়ছি সবগুলো কি লিখবেন। লেখার পরে উপর্যুক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে এসব কারণ বিদ্যমান থাকলেই আরজি প্রত্যাখ্যান হবে। আরজিতে আইন ও তথ্যগত প্রশ্নের মিশ্রণ থাকলে নয়। ওই যে যে কারণগুলো, সেই কারণগুলো থাকতে হবে। আইন বা প্রশ্নের তথ্যের কি মিশ্রণ আছে সেটা হলো পরের বিষয়, কিন্তু আমার যদি আরজি খারিজ করতে হয় তাহলে কি থাকা লাগবে? এই 5টা কারণে যে কোনো একটা থাকা লাগবে। উচ্চ আদালতের একটি মামলায় দেখা যায় যে আরজি নাকচ করার জন্য দাখিল করা দরখাস্তে তামাদি ও রেস জুডিকাটার প্রশ্ন উত্থাপিত হয়েছে। বলা হয়েছে যে এটা তামাদি দ্বারা বাড়িত অথবা রেস জুডিকাটা দ্বারা বাড়িত। এটি ঘটনা ও আইনের মিশ্র প্রশ্ন বিধায় বিস্তারিতভাবে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের উপর বিবেচনা করা আবশ্যক। মানে ঘটনা ও তামাদির প্রশ্ন আছে যেহেতু, সো এই ক্ষেত্রে অবশ্যই সাক্ষ্য প্রমাণ করতে হবে, সাথে সাথে কোনো ডিসিশন দেওয়া যাবে না। উল্লেখিত মামলায় আদালত ঘটনা আইনের মিশ্র প্রশ্নে আরজি প্রত্যাখ্যান করেনি, বরং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দুটি বিষয় সম্পর্কে নিশ্চিত হতে মকদ্দমার প্রক্রিয়া কি রাখেন, চলমান রাখেন। একেবারে শেষে গিয়ে ডিগ্রি দেবে, আরজি খারিজের তো দরকার নাই। আরজি খারিজ হতে হলে ওই 5টার যে কোনো একটা থাকতে হবে। আর 5টার যে কোনো একটা থাকলেও আদালত ওই যে যদি আপনার যে আইন দ্বারা বাড়িত যেটা, এটা বা আইন দ্বারা বাড়িত তো রেজুডিকেটা হয়, তারপরে আপনার ওই অন্য কোন আইন দ্বারা বাড়িত হয়। এখন ওইসব প্রশ্ন দেখা গেল এক পক্ষ দাবি করতেছে যে না এটা আইন দ্বারা বাড়িত না, আমি সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই বিষয়টা সাক্ষ্য দ্বারা প্রমাণ করার অধিকার তার আছে। এই কথা বলতেছে যে শুধুমাত্র ঘটনার আইনের প্রশ্নেই আরজি খারিজ করা যাবে না। যদি দরকার হয় যে বিস্তারিত সাক্ষ্য গ্রহণ করার দরকার, তাহলে অবশ্যই আদালত সেটা করবে। অতএব অর্ডার 7 রুল 11 বক্তব্য উচ্চ আদালতের সিদ্ধান্ত হতে বোঝা যায় যে যে উক্ত বিধিতে উল্লেখিত ক্ষেত্রসমূহ কোনো আর্জিতে বিদ্যমান থাকলে তখন আদালত আর্জি প্রত্যাখ্যানের আদেশ দিবেন। আর্জিতে আইনগত বা ঘটনাগত মিশ্রণের কারণে কোনো আর্জি কি করবে না, বাতিল করবে না। বুঝছেন? তো আপনারা কি আগামীকাল সকালে পড়তে পারবেন? যেহেতু আপনারা 2-3 জন বা 4জনই আসেন, 2-3জনই আইসেন, সমস্যা নাই। যারা আসেন আসেন, আগামীকাল সকালে আমার ফাঁকা আছে যে 10টায়, 10টা থেকে 12টা, 11টা 12টা, 2 ঘন্টা। আর যেহেতু ফাঁকা আছে, যাতে ক্লাসগুলো নিয়ে আপনাদের কোর্স দ্রুত শেষ করা যায়। কোর্স কিন্তু একবার আমরা শেষ করছি, আর এই যে আবার কি চলে, রিভিশন কোর্স চলে। সো আমরা কি বুঝা স্যার অনলাইনে থাকবো স্যার কালকে জি, সকালে? আমরা কি স্যার অনলাইনে কালকে সকালে থাকবো? হ্যাঁ অবশ্যই লিঙ্ক দেওয়া হবে। তাহলে আগামীকাল সকালে আপনাদের ক্লাস আগামীকাল সকালে হবে, আর আজকে এই পর্যন্তই। সকাল জি 10টায়। স্যার। আচ্ছা, শনিবার স্যার কি পরীক্ষা স্যার আমাদের? শনিবার আপনাদের ক্লাস নাই, আর হচ্ছে স্যার স্যার পরীক্ষা আর কি? আচ্ছা, শনিবারে কি কোনো পরীক্ষার কথা আপনাদের বলছি? না স্যার বলেন, বলেন নাই। কোনো পরীক্ষা দেবেন, প্রস্তুতি আছে নাকি পরে দেবেন? স্যার পরীক্ষা নিলে ভালো হয় আর কি স্যার, আমরা স্যার চেষ্টা করতে থাকি। স্যার ছোট সাবজেক্ট দেন, তাহলে একদিনে পারবো স্যার। দণ্ডবিধি কি আপনারা পরীক্ষা দিছেন? শুধু তো দেওয়া হয়েছে ফৌজদারি। আচ্ছা দাঁড়ান, দণ্ডবিধি প্রশ্ন বের করি, ওয়েট। অল্পই দিয়েন, বেশি না। এগুলা পারবেন। ওই ইজি আছে, সেটা হলো ওই যে 2, 3, 4, 2, 3, 4 পড়েন। জেনারেল এক্সেপশন, কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, আর হচ্ছে আপনার অ্যাবেটমেন্ট। 2, 3, 4, জি। না না, কালকে না, শনিবারে। 2, 3, 4। খাতাগুলো দেখে দিয়ে দেন। তো ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার।